আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্ক ১ এসইসি ও দাখিল ভোকেশনাল এর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা ১০ম অধ্যায় সিরিজ সার্কিটটি বিশ্লেষণ করব। এর আগের টিউটোরিয়ালে ৯ম অধ্যায়ে আমরা দেখেছিলাম বৈদ্যুতিক সার্কিট। সেখানে আমরা ৩ ধরনের সার্কিট বিশ্লেষণ করেছিলাম, যে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট অ্যান্ড সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট। সেই ধারাবাহিকতায় সিরিজ সার্কিটের এই অধ্যায়টি এসেছে। আজকে আমরা এই সিরিজ সার্কিটের অধ্যায়টি বিশ্লেষণ করব। এই অধ্যায়ে আমরা সিরিজ সার্কিট কি, সিরিজ সার্কিট কিভাবে অঙ্কন করা হয়, সিরিজ সার্কিটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যসমূহ, সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করা হয়, সিরিজ সার্কিটের বিভিন্ন অংশের ভোল্টেজ নির্ণয় কিভাবে করা হয়, সিরিজ সার্কিটের ব্যবহার এবং সিরিজ সার্কিটের বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমরা দেখি সিরিজ সার্কিট কি। এই সিরিজ সার্কিট কি তা আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। যদি প্রিভিয়াস ভিডিও না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটি দেখে নিলে আপনার জন্য এটা বুঝতে সহজ হবে। প্রিভিয়াস ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সিরিজ সার্কিট কতগুলি রেজিস্টরকে যদি পরপর এমনভাবে সাজানো হয় যে প্রথম রেজিস্টরের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত, দ্বিতীয় রেজিস্টরের শেষ প্রান্তের সাথে তৃতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত, এবং এরূপে বাকিগুলো সংযুক্ত থাকে এবং সবকটি রেজিস্টরের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এই সংযোগকে সিরিজ সংযোগ এবং এইভাবে সংযুক্ত সার্কিটকে সিরিজ সার্কিট বলে। অন্য কথায় বলা যায়, যে সার্কিটে লোডগুলো সিরিজে সংযোগ থাকে তাকে সিরিজ সার্কিট বলে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রথম রেজিস্টরের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত, দ্বিতীয় রেজিস্টরের শেষ প্রান্তের সাথে তৃতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত, এইভাবে কতগুলো রেজিস্টরকে একইভাবে সংযোগ করা হবে। এবং আরেকটা জিনিস বলা হয়েছে যে সবকটি রেজিস্টরের মধ্য দিয়ে কি একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। কারণ কি, সিরিজ সার্কিটের কারেন্ট প্রবাহের পথ একটি থাকে, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতেও দেখেছি। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হলো যে প্রথম রেজিস্টরের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত, দ্বিতীয় রেজিস্টরের শেষ প্রান্তের সাথে তৃতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত, এইভাবে বাকিগুলো সংযুক্ত থাকবে এবং সবকটি রেজিস্টরের মধ্য দিয়ে কি একই কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এইভাবে সংযোগকে কি বলা হয়, সিরিজ সংযোগ বলা হয়। আর এইভাবে সংযুক্ত সার্কিট কি বলা হয়, সিরিজ সার্কিট বলা হয়। আমরা যদি স্লাইডের মাধ্যমে একটু বিশ্লেষণ করি, সিরিজ সার্কিট যেটা আমরা একটু আগে বইয়ে দেখেছিলাম, যে কতগুলো রেজিস্টরকে যদি প্রথমে পরপর এমনভাবে সাজানো হয় যে প্রথম রেজিস্টরের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত, দ্বিতীয় রেজিস্টরের শেষ প্রান্তের সাথে তৃতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত, এবং এরূপে বাকিগুলো সংযুক্ত থাকে এবং সব কটি রেজিস্টরের মধ্য দিয়ে কি একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ওই সংযোগকে সিরিজ সংযোগ এবং এইভাবে সংযুক্ত সার্কিটকে কি সিরিজ সার্কিট বলে। অন্যভাবে বলা যায় যে যে সার্কিটের লোডগুলো সিরিজের সংযোগ থাকে তাকে সিরিজ সার্কিট বলে। সিরিজ সার্কিট হলো এমন একটি বৈদ্যুতিক সার্কিট যেখানে সমস্ত উপাদান, যেমন বাতি, রেজিস্টর, একের পর এক সরাসরি যুক্ত থাকে, অর্থাৎ একটার পর একটা কি সংযুক্ত থাকে, এবং বিদ্যুৎ প্রবাহের কি একটি মাত্র পথ থাকে, বিদ্যুৎ প্রবাহের কি একটি মাত্র পথ বিদ্যমান থাকে, তাকে কি সিরিজ সার্কিট বলে। অর্থাৎ সমস্ত উপাদান বা লোডগুলো কি একের পর এক সংযুক্ত থাকবে এবং বিদ্যুৎ প্রবাহের কি একটি মাত্র পথ থাকবে, তাকে কি সিরিজ সার্কিট বলে। আমরা যদি সার্কিটটি দেখি, যে R1 রেজিস্টরের শেষ প্রান্তের সাথে R2 রেজিস্টরের প্রথম প্রান্ত, এবং R2 রেজিস্টরের শেষ প্রান্তের সাথে R3 রেজিস্টরের কি প্রথম প্রান্ত, তাহলে এটাকে একটা সিরিজে সংযুক্ত করা হয়েছে। এবং কি কারেন্ট প্রবাহের পথ, যদি কারেন্টকে প্রবাহ করা হয় তাহলে কি একটাই পথ সে পাচ্ছে। তাহলে আমাদের যে থিওরিটিক্যাল ব্যাখ্যা তার সাথে এই চিত্রটি কি সরাসরি মিলে যায়, তাহলে এটাকে কি আমরা সিরিজ সার্কিট বলতে পারি। এখানে কি R1, R2 এবং R3 তিনটি রেজিস্টর কি সিরিজে সংযোগ করা হয়েছে। এখন আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য দেখব। প্রথমে আমরা R1, R2 এবং R3 তিনটি রেজিস্টর নিই, এদেরকে সিরিজে সংযোগ করব। সিরিজে সংযোগ করার শর্ত হলো
যে প্রথম রেজিস্টরের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত, অর্থাৎ R1 এর শেষ প্রান্তের সাথে R2 এর প্রথম প্রান্ত সংযোগ হবে। তাহলে সেটা করে দিলাম যে R1 এর শেষ প্রান্তের সাথে R2 এর প্রথম প্রান্ত সংযুক্ত হলো। ঠিক একইভাবে R2 এর শেষ প্রান্তের সাথে R3 এর প্রথম প্রান্ত যুক্ত হবে। তাহলে R2 এর শেষ প্রান্তের সাথে R3 এর প্রথম প্রান্ত যুক্ত হয়েছে। তাহলে এইভাবে যুক্ত বা সংযোগকে কি বলা হয়? সিরিজ সংযোগ বলা হয়। আর এই সংযোগকৃত সার্কিটকে বলা হয় কি? সিরিজ সার্কিট। তাহলে আমরা সার্কিটটি ক্লোজ করে দিই। এটি কি? সিরিজ সার্কিট। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি? কারেন্ট। আমরা জানি কি সিরিজ সার্কিটে কি কারেন্ট প্রবাহের পথ একটিই থাকে। তাহলে সিরিজ সার্কিটের প্রতিটি রেজিস্টরের কারেন্ট কি সমান? কারণ কি সিরিজ সার্কিটের কারেন্ট প্রবাহের পথ একটি, অর্থাৎ প্রতিটি রেজিস্ট্যান্সের কারেন্ট একই থাকে। যেমন আমরা যদি দেখি চিত্রের সাহায্যে যে আইটি হলো সার্কিটের টোটাল কারেন্ট, I1 হলো রেজিস্টর R1 এর কারেন্ট, I2 হলো রেজিস্টর R2 এর কারেন্ট এবং I3 হলো রেজিস্টর R3 এর কারেন্ট। তাহলে আইটি যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই পরিমাণ কারেন্ট কি R1 R2 এবং R3 দিয়ে যাচ্ছে। তাহলে চিত্র সাহায্যে আমরা বলতে পারি যে আইটি সমান সমান I1 সমান সমান I2 সমান সমান I3 সমান সমান ডট ডট IN, অর্থাৎ যতগুলো রেজিস্টর এইভাবে সংযোগ করা হবে ততগুলো কারেন্টে কি এই আইটি অর্থাৎ সার্কিটের মোট কারেন্টের সমানই হবে। অর্থাৎ সার্কিটের মোট কারেন্ট প্রতিটি লোডের মধ্য দিয়েই একই হবে সিরিজ সার্কিটের ক্ষেত্রে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রেজিস্ট্যান্স। সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স ভিন্ন ভিন্ন সংযুক্ত রেজিস্ট্যান্সের মানের যোগফলের সমান। যেহেতু এই রেজিস্টরকে একের পর এক সংযুক্ত অবস্থায় আছে, সেহেতু সার্কিটের মোট রেজিস্ট্যান্স হবে R1 R2 R3 এর যোগফলের সমান। ঠিক একইভাবে বলা হয়েছে যে RT অর্থাৎ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স, এটা কি হবে R1 যোগ R2 যোগ R3 যোগ ডট 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 RN, অর্থাৎ যতগুলো রেজিস্টর এইভাবে সিরিজে সংযোগ থাকবে ততগুলো কি এই যোগ আকারেই বসবে। তাহলে সিরিজ সার্কিটের সমতুল্য বা মোট রেজিস্ট্যান্স হচ্ছে সবগুলো রেজিস্টরের যোগফলের সমান। ৩ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ভোল্টেজ। বলছে সিরিজ সার্কিটের সরবরাহ ভোল্টেজ ঘাটতির ভোল্টেজগুলির যোগফলের সমান। বলতেছে সিরিজ সার্কিটের সরবরাহ ভোল্টেজ অর্থাৎ মোট ভোল্টেজ ঘাটতি ভোল্টেজগুলির যোগফলের সমান, অর্থাৎ রেজিস্ট্যান্সের RRA তে ভোল্টেজ ড্রপগুলির যোগফলের সমান। আমরা যদি চিত্রের সাহায্যে একটু দেখি যে ভিটি হচ্ছে সিরিজ সার্কিটের সরবরাহ ভোল্টেজ বা টোটাল ভোল্টেজ, V2 হচ্ছে R2 এর আড়াআড়ি ভোল্টেজ ড্রপ বা ঘাটতি ভোল্টেজ, V2 হচ্ছে R2 এর সরাসরি ভোল্টেজ ঘাটতি বা ড্রপকৃত ভোল্টেজ, আর V3 হচ্ছে R3 এর সরাসরি ভোল্টেজ ড্রপ বা ঘাটতি ভোল্টেজ। তাহলে এই সার্কিটের টোটাল ভোল্টেজ কি সিরিজ সার্কিটে কি বিভক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে সরবরাহকৃত ভোল্টেজ বা টোটাল ভোল্টেজ হবে প্রতিটি লোড বা রেজিস্টরের ড্রপকৃত ভোল্টেজের যোগফল বা ঘাটতি ভোল্টেজের যোগফল। এখানে সেটাই বলা হয়েছে যে সিরিজ সার্কিটের সরবরাহকৃত ভোল্টেজ ঘাটতি ভোল্টেজগুলির যোগফলের সমান, অর্থাৎ রেজিস্ট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপগুলোর যোগফলের সমান। তাহলে V2 সমান সমান V1 যোগ V2 যোগ V3 যোগ ডট 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 যোগ Vn, অর্থাৎ যতগুলো রেজিস্টর এইভাবে সিরিজ সংযুক্ত থাকবে ততগুলো ভোল্টেজ ড্রপ কি এইভাবেই যোগ আকারে বসবে। তাহলে আমরা তিনটি বৈশিষ্ট্য দেখলাম যে কারেন্ট কি সার্কিটের মোট কারেন্টের সমান, অর্থাৎ প্রতিটি রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট সার্কিটের মোট কারেন্টের সমান, অর্থাৎ IT is equal to I1 is equal to I2 is equal to I3 is equal to এইভাবে বসবে, অর্থাৎ কারেন্টের কোনো বিভক্ত হবে না, সকল কারেন্টই কি সমান, সার্কিটের মোট কারেন্টের সমান হবে। রেজিস্ট্যান্স
সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স হচ্ছে সবগুলো রেজিস্টরের যোগফলের সমান এবং ভোল্টেজ হচ্ছে সিরিজ সার্কিটের রেজিস্টর সমূহের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপের যোগফলের সমান, অর্থাৎ ভোল্টেজ ড্রপের কি যোগফলের সমান হবে। তাহলে কারেন্ট হবে কি সবগুলি সমান, রেজিস্ট্যান্স হবে কি প্রত্যেকটি রেজিস্টরের যোগফল এবং ভোল্টেজ হবে আড়াআড়িতে ভোল্টেজ ড্রপগুলির যোগফলের সমান। এই তিনটি হলো সিরিজ সার্কিটের মূল বৈশিষ্ট্য, খুবই লক্ষণীয় বিষয়টি সিরিজ সার্কিটের ক্ষেত্রে। এই জিনিসগুলি আমাদের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োজন হবে, তাই এই বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে। এখন আমরা দেখব সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করে। সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয়: যদি দুই বা ততোধিক রেজিস্ট্যান্সকে সিরিজে সংযোগ দেওয়া হয় তবে তাদের ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্সের মান একসাথে যোগ করলেই মোট রেজিস্ট্যান্সের মান পাওয়া যাবে। R1, R2, R3 ডট 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 Rn, অর্থাৎ অসংখ্য রেজিস্ট্যান্স, n সংখ্যক রেজিস্ট্যান্স রেজিস্টরগুলিকে সিরিজে যোগ করলে সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স হবে। সমতুল্য রেজিস্ট্যান্সও বলতে পারি বা আমরা টোটাল রেজিস্ট্যান্সও বলতে পারি, একই জিনিস। তাহলে কি R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 Rn সব টোটাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সেম। এটা আমরা কিন্তু সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যতেই পেয়ে গেছি যে সিরিজ সার্কিটে মোট রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করতে হয়। অর্থাৎ দুই বা ততোধিক রেজিস্টরকে যদি সিরিজে সংযোগ করা হয় তাহলে তাদের রেজিস্ট্যান্সের যে মান সেগুলোকে একসাথে যোগ করলেই কি ওই সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স পাওয়া যাবে। এখন আমরা দেখব সিরিজ সার্কিটের মোট কারেন্ট কিভাবে নির্ণয় করা হয়। সিরিজ সার্কিটের কারেন্ট পরিমাণ নির্ণয় করার জন্য প্রথমে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তাহলে সিরিজ সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হবে, মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে এবং সাপ্লাই ভোল্টেজকে মোট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে মোট কারেন্ট পাওয়া যাবে। আমরা এটা ওহমের সূত্র, অর্থাৎ প্রিভিয়াস ভিডিওতে যখন আমরা ওহমের সূত্র বিশ্লেষণ করেছিলাম সেখানে এই জিনিসটা ছিল। যদি না দেখে থাকেন তাহলে প্রিভিয়াস ভিডিওর ওহমের সূত্র ভিডিওটি দেখে আসতে পারেন, যেখানে কারেন্ট সমান সমান ভি বাই আর ছিল, অর্থাৎ ভি হলো সাপ্লাই ভোল্টেজ এবং আর হলো সার্কিটের মোট রেজিস্ট্যান্স। ঠিক সেটাই বলছে যে সার্কিট কারেন্ট নির্ণয় করার জন্য প্রথমে কি মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে এবং সাপ্লাই ভোল্টেজকে ওই মোট রেজিস্ট্যান্স দ্বারাই কি ভাগ করলেই মোট কারেন্ট পাওয়া যাবে। তাহলে আমরা মনে করি মোট রেজিস্ট্যান্স আরটি এবং সাপ্লাই ভোল্টেজ কি ভিটি। তাহলে মোট কারেন্ট কি হবে, আইটি সমান সমান ভিটি বাই আরটি অ্যাম্পিয়ার। কারেন্টের একক কি অ্যাম্পিয়ার। এটা কিন্তু ওহমের সূত্র থেকেই আসছে। যখন আমরা ওহমের সূত্রের অধ্যায়টি বিশ্লেষণ করেছিলাম তখন আমরা বলেছিলাম যে এই ওহমের সূত্রের অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আজীবন কাজে লাগবে। এই যে আমাদের সিরিজ সার্কিট অধ্যায়ে কিন্তু কারেন্ট নির্ণয় করার ক্ষেত্রে সেই ওহমের সূত্রটি প্রয়োগ হয়েছে। তাহলে সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করার জন্য আমাকে প্রথমেই লাগবে কি মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। আর মোট রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করব সেটা আমরা আগে দেখে ফেললাম। এবং সাপ্লাই ভোল্টেজকে যদি সেই মোট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করা হয় তাহলে কি মোট কারেন্ট পাওয়া যাবে। এখন আমরা দেখব সিরিজ সার্কিটের বিভিন্ন অংশের ভোল্টেজ নির্ণয়। সার্কিটে সংযোজিত রেজিস্ট্যান্সের স্ব পরিমাণের আনুপাতিক হারে সার্কিটে সরবরাহকৃত মোট ভোল্টেজ সকল রেজিস্ট্যান্সের মানের অনুপাতে বিভক্ত হয়। অর্থাৎ সার্কিটের রেজিস্ট্যান্স সমূহের পরিমাণ কি একই থাকে না, কোনোটা 5 ওহম, কোনোটা 10 ওহম, কোনোটা 2 ওহম, কোনোটা 20 ওহম, অর্থাৎ এক এক রেজিস্ট্যান্সের মান এক এক থাকে। তাই সার্কিটের ভোল্টেজটি ওই রেজিস্ট্যান্সের মানের অনুপাতে বিভক্ত হয়। এই কথাটা এখানে বলছে যে সার্কিটের সংযোজিত রেজিস্ট্যান্সের স্ব পরিমাণের আনুপাতিক হারে সার্কিটের সরবরাহকৃত মোট ভোল্টেজ সকল রেজিস্ট্যান্সের মানের অনুপাতে বিভক্ত হয়। সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করে প্রতিটি রেজিস্ট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয় করতে হয়। যদি আমরা রেজিস্ট্যান্সে আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয় করতে চাই তাহলে আগে কি আমাদের সার্কিটের কারেন্ট নির্ণয় করা লাগবে। তো সার্কিটে সংযুক্ত প্রতিটি রেজিস্ট্যান্সের মানকে এর ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট দ্বারা গুণ করলে প্রতিটি রেজিস্ট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজ পাওয়া যায়। আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি যে ভি ইজ ইকুয়াল টু কি আই আর, অর্থাৎ কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল। ঠিক এই কথাটাই এখানে বলছে যে সার্কিটে সংযুক্ত প্রতিটি রেজিস্ট্যান্সের মানকে
এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট দ্বারা গুণ করলে প্রতিটি রেজিস্ট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজ পাওয়া যায়। যেমন যেমন আমরা যদি এই সার্কিটটি বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে ভি হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজ, এটা হলো R1 R2 এবং R3। এইটা দ্বারা কি কারেন্ট যাচ্ছে, তাহলে R1 এর আড়াআড়ি ভোল্টেজ V1, R2 এর আড়াআড়ি ভোল্টেজ V2 এবং R3 এর আড়াআড়ি ভোল্টেজ V3। এটা হলো অ্যাম্পিয়ার, অর্থাৎ কারেন্ট বুঝাইছে এটা দ্বারা। তাহলে এই সার্কিটে যদি আমরা একটু বিশ্লেষণ করি যে R1 R2 R3 এর আড়াআড়িতে ভোল্টেজ যথাক্রমে V1 I1 R1, অর্থাৎ এই যে V1 R1 এর ভোল্টেজ ড্রপ যে V1 এর V1 এর কিভাবে নির্ণয় করব আমরা? সার্কিটের মোট কারেন্ট, যেহেতু কি সিরিজ সার্কিটের মোট কারেন্ট প্রতিটি রেজিস্টর দিয়েই প্রবাহিত হয়, তাহলে সার্কিটের মোট কারেন্ট I এবং উক্ত রেজিস্টরের মান অর্থাৎ R1। V2 এর ক্ষেত্রে I ইন্টু R2 এবং V3 এর ক্ষেত্রে I ইন্টু R3। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটি রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হলে আমাকে প্রথমে কি সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করা লাগবে। আর সার্কিটের মোট কারেন্ট কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা এর আগেই বিশ্লেষণ করেছি। তাহলে সার্কিটের মোট কারেন্ট যদি আমার জানা থাকে এবং রেজিস্টর সমূহের মান যদি আমার জানা থাকে, তাহলে প্রতিটি রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ ড্রপ আমি বের করতে পারি। তাহলে V1 হচ্ছে I ইন্টু R1, V2 হচ্ছে I ইন্টু R2 এবং V3 হচ্ছে I ইন্টু R3। তাহলে আমরা সার্কিটের আড়াআড়ি ভোল্টেজ V1, V2 এবং V3 পেয়ে গেলাম। যদি আমাদের সার্কিটের মোট ভোল্টেজ বের করতে হয়, তাহলে আমরা মোট ভোল্টেজ সমান সমান V1 প্লাস V2 প্লাস V3 এই আড়াআড়ি ভোল্টেজ গ্রুপকে যোগ করলেই কি আমরা টোটাল ভোল্টেজ পাবো। সেটা আমরা কি সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে দেখেছিলাম। এখন আমরা দেখব দুটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হলে শাখা ভোল্টেজ হিসাব করার সূত্র। প্রথমে আমরা একটি সার্কিট নিই, সিরিজ সার্কিট, যেখানে R1 এবং R2 দুটি রেজিস্টর দেওয়া আছে এবং তাদের শাখা ভোল্টেজ বা ড্রপকৃত ভোল্টেজ V1 এবং V2 এবং মোট কারেন্ট যেটা IT এবং মোট ভোল্টেজ কি VT। তাহলে দুটি রেজিস্ট্যান্স R1 এবং R2 এবং তাদের মধ্যবর্তী আড়াআড়ি ভোল্টেজ ড্রপ যথাক্রমে কি V1 এবং V2। তাহলে V1 বের করার সূত্র কি? যদি আমরা ডাইরেক্ট V1 বের করতে চাই, তাহলে V1 বের করার সূত্র হচ্ছে সাপ্লাই ভোল্টেজ ইন্টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2, অর্থাৎ যেই রেজিস্টরের ড্রপকৃত ভোল্টেজের মান বের করতে হবে সেই রেজিস্টর কি উপরে বসবে এবং নিচে কি দুটি রেজিস্টরের যোগফল হবে, তার আগে কি সাপ্লাই ভোল্টেজটা অবশ্যই থাকবে। তাহলে আমরা বলতে পারি সাপ্লাই ভোল্টেজ ইন্টু যে রেজিস্টরের ড্রপকৃত ভোল্টেজ বের করা হবে সেটি উপরে থাকবে এবং দুটি রেজিস্টরের যোগফল কি নিচে বসবে। ঠিক একইভাবে আমরা দেখতেছি যে V1 বের করা হচ্ছে, তাহলে সাপ্লাই ভোল্টেজ ইন্টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক একইভাবে যদি আমরা V2 এর ক্ষেত্রে চিন্তা করি, সাপ্লাই ভোল্টেজ ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এই R1 প্লাস R2 কিন্তু নিচেই বসতেছে, শুধু আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা V1 বের করি তাহলে R1 উপরে বসবে এবং V2 বের করি তাহলে R2 উপরে বসবে। সাপ্লাই ভোল্টেজ কিন্তু গুণ আকারে থাকবে। এটাকে কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুল বলা হয়। অনেক সময় দেখা যায় যে এই ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করে আমরা রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ ড্রপটা সহজেই বের করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র যে ভোল্টেজ ডিভাইডার রুল। সিরিজ সার্কিটের ক্ষেত্রেই এই ভোল্টেজ ডিভাইডার রুলটি ব্যবহার করা হয়। অন্য কোনো সার্কিটের ক্ষেত্রে কিন্তু এই ভোল্টেজ ডিভাইডার রুলটি ব্যবহার হয় না। শুধুমাত্র সিরিজ সার্কিটের ক্ষেত্রেই কি ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করা হয়। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল কি? দেখা যাচ্ছে যে সাপ্লাই ভোল্টেজের সাথে যে রেজিস্টরের ভোল্টেজ বের করা হবে সেটি উপরে থাকবে ডিভাইডেড বাই রেজিস্টর সমূহের যোগফল। তাহলে এই ভোল্টেজ ডিভাইডার রুলটি আমাদের মনে হয় মোটামুটি ক্লিয়ার যে যখন আমরা
R1 এর ভোল্টেজ বের করব তখন R1 টা উপরে থাকবে এবং যখন আমরা R2 এর ভোল্টেজ বের করব তখন R2 টা কি উপরে থাকবে। সাথে কি VT টা কি বা সাপ্লাই ভোল্টেজটা কি গুণ আকারে থাকবে এখানে। তাহলে আমরা স্লাইডের মাধ্যমে যেগুলো বিশ্লেষণ করলাম যে সিরিজ সার্কিট কি, সিরিজ সার্কিট কিভাবে অঙ্কন করা হয়, সিরিজ সার্কিট কিভাবে অঙ্কন করা হয়, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য দেখেছি আমরা। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কি তিনটি: কারেন্ট, রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ। সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করা হয়, সিরিজ সার্কিটের মোট কারেন্ট কিভাবে নির্ণয় করা হয় এবং সিরিজ সার্কিটের বিভিন্ন অংশের ভোল্টেজ কিভাবে নির্ণয় করা হয়। এখন আমরা দেখব সিরিজ সার্কিট কোথায় কোথায় ব্যবহার করা হয়। সিরিজ সার্কিট বিভিন্ন আলোকসজ্জার কাজে ব্যবহার করা হয়। ভোল্টমিটারের সাথে মাল্টিপ্লায়ার হিসেবে সিরিজ সার্কিট ব্যবহার করা হয়। বৈদ্যুতিক মোটর, জেনারেটর প্রভৃতির কয়েল সমূহে সিরিজ সংযোগ ব্যবহার করা হয়। টর্চ লাইট, রেডিও, গাড়ি ইত্যাদি ব্যাটারিতে কি কারেন্ট নিয়ন্ত্রণের জন্য সিরিজ সার্কিট ব্যবহার করা হয়। এখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। সিরিজ সার্কিটের কোন রাশি স্থির থাকে? প্রথম প্রশ্ন হচ্ছে সিরিজ সার্কিটের কোন রাশি স্থির থাকে। সিরিজ সার্কিটে তড়িৎ প্রবাহ বা কারেন্ট স্থির থাকে, অর্থাৎ এটি সিরিজ সার্কিটের সব উপাদানের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। কারণ কি তড়িৎ প্রবাহের জন্য একটি মাত্র পথ থাকে। আমরা দেখেছি সার্কিট যখন বিশ্লেষণ করেছিলাম তখন দেখেছি কি কারেন্ট প্রবাহের পথ একটিই থাকে এবং সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য যখন আমরা বিশ্লেষণ করেছিলাম তখনও দেখেছিলাম যে রেজিস্টর সমূহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট সার্কিটের মোট কারেন্টের সমান ছিল। তাহলে সিরিজ সার্কিটের স্থির রাশি হচ্ছে প্রবাহিত কারেন্ট। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সের মান বাড়ে না কমে? সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্সের মান বাড়ে, কারণ সিরিজে যুক্ত প্রতিটি রেজিস্টরের মান সরাসরি যোগ করা হয়। আমরা জানি যে সিরিজ সার্কিটের রেজিস্টর সমূহের যোগফল হচ্ছে মোট সার্কিটের রেজিস্ট্যান্স, অর্থাৎ সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 এইভাবে যোগ আকারে বসে, বা টোটাল রেজিস্ট্যান্স একই কথা। সমতুল্য রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স একই কথা সিরিজ সার্কিটের ক্ষেত্রে, যে রেজিস্টর সমূহকে যোগ আকারে বসানো হয়, অর্থাৎ যত বেশি রেজিস্টর সিরিজে যুক্ত করা হবে সমতুল্য রেজিস্ট্যান্স কি তত বেশি হবে, যেহেতু কি এটা কি সরাসরি কি যোগ করা হয়। তাহলে আমরা বলতে পারি যে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স এর মান বাড়ে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সিরিজ সার্কিটের লোড বাড়লে সার্কিটের কারেন্টের কি পরিবর্তন হয়? অর্থাৎ লোড মানে রেজিস্ট্যান্স যদি বাড়ানো হয় তাহলে কারেন্টের কি পরিবর্তন ঘটবে? সিরিজ সার্কিটের লোড অর্থাৎ রেজিস্ট্যান্স বাড়লে সার্কিটের মোট রেজিস্ট্যান্স বাড়ে, যেহেতু আমরা জানি যে রেজিস্ট্যান্স গুলো যোগ আকারে বসে। তাহলে লোডের মান বাড়লে সার্কিটের মোট রেজিস্ট্যান্সও কি বৃদ্ধি পাবে। তাহলে আমরা ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি যে I ইজ ইকুয়াল টু V বাই R। যেহেতু রেজিস্ট্যান্স নিচে, তাহলে রেজিস্ট্যান্সের সাথে কারেন্টের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে উল্টা। তাহলে এই অনুপাত থেকে বোঝা যায় যে রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কারেন্ট কি কমবে, আর রেজিস্ট্যান্স যদি কমে তাহলে কারেন্ট কি বাড়বে, যেহেতু কি ব্যস্তানুপাতিক। এখানে কি কারেন্ট I, ভোল্টেজ V স্থির ধরা হয়েছে এবং আর কি রেজিস্ট্যান্স, মোট রেজিস্ট্যান্স। তাহলে আমরা বলতে পারি যে ওহমের সূত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে কারেন্ট I এর সাথে কি রেজিস্ট্যান্স এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক, অর্থাৎ রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমবে আর রেজিস্ট্যান্স কমলে কি কারেন্ট বাড়বে। তাহলে আমরা বলতে পারি যে সিরিজ সার্কিটের লোড বাড়লে সার্কিটের কারেন্ট কি কমবে। এটাই আমরা শেষে আমরা বলতে পারবো যে সিরিজ সার্কিটের লোড বাড়লে কারেন্ট কমবে, যেহেতু কি ওহমের সূত্র অনুযায়ী কি I ইজ ইকুয়াল টু V বাই R, অর্থাৎ রেজিস্ট্যান্সের সাথে কারেন্টের ব্যস্তানুপাতিক সম্পর্ক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে একই মানের বিভিন্ন রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হলে সমতুল্য রেজিস্ট্যান্সের মান নির্ণয় করার সহজ উপায় কি? অর্থাৎ বলতেছে একই মানের বিভিন্ন রেজিস্ট্যান্স,
অর্থাৎ রেজিস্ট্যান্স সমূহের মান যদি একই হয় সবগুলোর, তাহলে সমতুল্য রেজিস্ট্যান্সের মান নির্ণয় করার সহজ উপায় কি? একই মানের বিভিন্ন রেজিস্ট্যান্স যদি সিরিজে সংযোগ করা হয়, তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সমতুল্য রেজিস্ট্যান্সের ইংরেজি নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, নির্ণয় করার সহজ উপায় হচ্ছে আর ইকিউ মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স আর এস ইজ ইকুয়াল টু এন ইন্টু আর বা এন আর। এখানে কি যে আর ইকিউ হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর এইচ হচ্ছে সমতুল্য রেজিস্ট্যান্স, একই কথা। এন হচ্ছে মোট রেজিস্টরের সংখ্যা, অর্থাৎ সার্কিটে কতগুলো রেজিস্ট্যান্স আছে সেই সংখ্যা, আর আর হচ্ছে প্রতিটি রেজিস্টরের মান। যেহেতু প্রতিটি রেজিস্টরের মান একই, অর্থাৎ 5 হলে প্রতিটি রেজিস্টরের মান 5, 10 হলে প্রতিটি রেজিস্টরের মান 10, এরকম যদি হয় তাহলে একটা রেজিস্টরের মান থাকবে আর কতগুলো রেজিস্টর আছে ততগুলো সংখ্যা বসবে। এই এন দ্বারাই বোঝাচ্ছে যে কতগুলো রেজিস্টর সংখ্যা, অর্থাৎ সার্কিটে কতগুলো রেজিস্টর আছে, আর আর হচ্ছে প্রতিটি রেজিস্টরের মান। যদি এরকম কোনো গাণিতিক সমাধান থাকে তখন আমরা এটা আরেকটু বিশ্লেষণ করে নেব। তাহলে আমরা দেখলাম যে সার্কিটের রেজিস্ট্যান্স সমূহের মান যদি একই হয় তাহলে এদের সমতুল্য রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সহজ সূত্র হচ্ছে এন আর। এন হচ্ছে মোট রেজিস্টর সংখ্যা এবং আর হচ্ছে প্রতিটি রেজিস্টরের মান। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, বিভিন্ন মানের একাধিক রেজিস্ট্যান্স সংযোগ করা হলে সমতুল্য রেজিস্ট্যান্সের মান নির্ণয় করার সহজ উপায় কি? 4 এবং 5 দুটি প্রশ্ন কিন্তু প্রায় একই, সমতুল্য রেজিস্ট্যান্স চাইছে, কিন্তু 4 এ বলছে কি একই মানের রেজিস্ট্যান্স, আর 5 এ বলছে কি বিভিন্ন মানের রেজিস্ট্যান্স। এখানে মান কি বিভিন্ন, একই নয়। আর 4 নাম্বারে কি একই মানের রেজিস্ট্যান্স। একই মানের রেজিস্ট্যান্স যদি হয় তাহলে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সূত্র হবে কি এন আর। আর যদি বিভিন্ন মানের একাধিক রেজিস্ট্যান্স হয় তাহলে কি হবে আমরা দেখি। যখন বিভিন্ন মানের একাধিক রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হয় তখন এদের সমতুল্য রেজিস্ট্যান্স বের করার সূত্র হচ্ছে সমতুল্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে পারি আমরা, সমতুল্য রেজিস্ট্যান্স বলতে পারি বা টোটাল রেজিস্ট্যান্স বলতে পারি, সবই কি একই। তাহলে তখন আমাদের কি টোটাল রেজিস্ট্যান্স বের করার সূত্র হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 Rn, অর্থাৎ যতগুলো বসবে, অর্থাৎ R4 প্লাস R5 প্লাস R6 এরকম আকারে বসে থাকবে। যেহেতু কি এখানে রেজিস্ট্যান্স সমূহের মান ভিন্ন, কোনোটা 2 ওহম, কোনোটা 5 ওহম, কোনোটা 10 ওহম, কোনোটা 20 ওহম, কোনোটা 50 ওহম হতে পারে, এইভাবে সাজানো হয়েছে। অর্থাৎ রেজিস্ট্যান্স সমূহের মান একই না। যদি রেজিস্ট্যান্স সমূহের মান বিভিন্ন হয় তাহলে সবগুলো রেজিস্টরের মানকে আমাদের এই যোগ আকারে বসাইতে হবে। আর যদি রেজিস্টরের মান সমূহ কি একই হয়, অর্থাৎ সবগুলো রেজিস্টরের মান 5, সবগুলো রেজিস্টরের মান 10, তাহলে আমাদের সূত্র হবে কি এন আর। খুবই লক্ষণীয় বিষয় এই দুটি। আমরা কিভাবে একই মানের রেজিস্টর যদি থাকে তাহলে কিভাবে বের করব, আর একাধিক বিভিন্ন মানের যদি রেজিস্টর হয় তাহলে আমরা কিভাবে সমতুল্য রেজিস্ট্যান্স বের করব। তাহলে আমরা অনুশীলনের অতি সংক্ষিপ্ত যে 5টা প্রশ্ন আছে সেগুলো দেখলাম। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। প্রথমেই আছে সিরিজ সার্কিট বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তর আমরা প্রথমে বিশ্লেষণ করেছিলাম যে সিরিজ সার্কিট বলতে কি বোঝায়। কতগুলি রেজিস্টরকে যদি পর পর এমনভাবে সাজানো হয় যে প্রথম রেজিস্টরের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত, দ্বিতীয় রেজিস্টরের শেষ প্রান্তের সাথে তৃতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত, এবং এই রূপে বাকিগুলিও সংযুক্ত থাকে এবং সবকটি রেজিস্টরের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এই সংযোগকে সিরিজ সংযোগ এবং এইভাবে সংযুক্ত সার্কিটকে সিরিজ সার্কিট বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সিরিজ সার্কিটের সংযুক্ত রেজিস্ট্যান্সের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করার সূত্র কি? সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয়। যদি 2 বা ততোধিক রেজিস্ট্যান্সকে সিরিজে সংযোগ দেওয়া হয় তবে এদের বিভিন্ন রেজিস্ট্যান্সের মান একসাথে যোগ করলেই মোট রেজিস্ট্যান্স পাওয়া যায়। ধরি আমরা R1, R2, R3, R4 ডট 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 Rn রেজিস্টরগুলিকে সিরিজে সংযোগ করলে সমতুল্য রেজিস্ট্যান্স হবে কি Rs ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 প্লাস ডট 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 Rn। এইভাবেই সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করা হয়।
3 নম্বর প্রশ্ন হচ্ছে R1, R2, R3, R4 এই 4টি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করলে সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে? যদি এই 4টি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হয় তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স হবে Rs is equal to R1 plus R2 plus R3 plus R4, কারণ কি প্রতিটি রেজিস্টর কি জোড় আকারে বসবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে R1, R2, R3, R4 এই 4টি রেজিস্ট্যান্স দ্বারা একটি সিরিজ সার্কিট অঙ্কন করো। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে R1, R2, R3, R4 এই 4টি রেজিস্ট্যান্স দ্বারা একটি সিরিজ সার্কিট অঙ্কন করো। এই 4টি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করলে সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে সেটা আমরা দেখব। R1, R2, R3, R4 4টি রেজিস্টর নিলাম। সিরিজে সংযোগ করার নিয়ম আমরা জানি যে R1 এর শেষ প্রান্তের সাথে R2 এর প্রথম প্রান্ত, R2 এর শেষ প্রান্তের সাথে R3 এর প্রথম প্রান্ত, R3 এর শেষ প্রান্তের সাথে R4 এর প্রথম প্রান্ত। এইভাবেই সিরিজ সার্কিট সংযোগ করা হয়। এটাকে সিরিজের সংযোগ বলা হয়। তাহলে আমরা সার্কিটটি ক্লোজ করে দিই। এইভাবেই আমরা সিরিজ সার্কিটটি চিন্তা করতে পারি যে 4টি রেজিস্টর সিরিজে কিভাবে সংযুক্ত করা হবে। তাহলে এই সার্কিটের মোট কারেন্ট হচ্ছে আইটি এবং সাপ্লাই ভোল্টেজ কি ভিটি। এটাই কি সেই সার্কিট। তাহলে R1, R2, R3, R4 এই 4টি রেজিস্টর দ্বারা সৃষ্ট সার্কিটই হচ্ছে এইটা। তাহলে আমরা দেখি এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কি হবে। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স হবে Rs বা Req ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, অর্থাৎ 4টি রেজিস্টরের যোগফল। তাহলে 3 এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর আমরা কিন্তু স্লাইডের মাধ্যমে দেখে ফেলেছি। সিরিজ সার্কিটের ব্যবহার উল্লেখ করো। সিরিজ সার্কিটের ব্যবহার। সিরিজ সার্কিট বিভিন্ন আলোকসজ্জার কাজে ব্যবহার করা হয়। ভোল্টমিটারের সাথে মাল্টিপ্লায়ার হিসেবে সিরিজ সার্কিট ব্যবহার করা হয়। বৈদ্যুতিক মোটর, জেনারেটর প্রভৃতির কয়েল সমূহে সিরিজ সার্কিট ব্যবহার করা হয়। টর্চ লাইট, রেডিও, গাড়ি ইত্যাদি ব্যাটারিতে কারেন্ট নিয়ন্ত্রণের জন্য সিরিজ সার্কিট ব্যবহার করা হয়। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন শেষ। এখন আমরা রচনামূলক প্রশ্ন দেখি। সিরিজ সার্কিট কাকে বলে? সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। সিরিজ সার্কিট কাকে বলে এটা অধ্যায়ের প্রথমেই আছে। এই যে সিরিজ সার্কিট কাকে বলে এইটুকু থাকবে, এবং সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য সেটাও আমরা দেখেছি। এই যে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য 3টি: কারেন্ট, রেজিস্ট্যান্স, ভোল্টেজ। এই 3টা বৈশিষ্ট্য এখানে চাওয়া হয়েছে রচনামূলক। 2 নাম্বার হচ্ছে সিরিজ সার্কিটের সুবিধা ও অসুবিধা লিখো। তাহলে সিরিজ সার্কিটের সুবিধা সমূহ কি কি দেখি আমরা। সহজ নকশা। সিরিজ সার্কিট তৈরি করা খুবই সহজ এবং কম তারের প্রয়োজন হয়, অর্থাৎ এটা সহজেই তৈরি করা যায় এবং কি তারও কম লাগে। 2 হচ্ছে খরচ কম হয়। তার কম এবং কম উপকরণ ব্যবহারের কারণে কি নির্মাণ ব্যয় কম হয়। 3 নাম্বার হচ্ছে বর্তনীতে নির্বিচারে কারেন্ট প্রবাহ। সব উপাদানের মধ্যে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাই নিয়ন্ত্রণ সহজ। অর্থাৎ বর্তনীতে কি অর্থাৎ সার্কিটে কি একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাই কি এটা নিয়ন্ত্রণ সহজ। 4 হচ্ছে সার্কিটের সমস্যা শনাক্ত সহজ। কোনো একটি উপাদানের সমস্যা হলে পুরো সার্কিট বন্ধ হয়ে যায়, ফলে খুঁজে বের করা যায় সহজে। অর্থাৎ সিরিজ সার্কিটে কারেন্ট প্রবাহ যেহেতু একটাই, তাই কোনো একটি লোড বা রেজিস্টরের সমস্যা হলে পুরো সার্কিটটাই কি বন্ধ হয়ে যাবে, তাহলে ওই সার্কিটের সমস্যা শনাক্ত করা কি সহজ হয়। সিরিজ সার্কিটের অসুবিধা সমূহ কি কি দেখি। প্রথমেই আছে একটিতে সমস্যা মানে পুরো সার্কিট বন্ধ। অর্থাৎ সুবিধার সময় আমরা দেখেছিলাম যে সার্কিটে সমস্যা শনাক্ত সহজ, কারণ কি একটি উপাদানের সমস্যা হলে কি পুরো সার্কিট বন্ধ হয়ে যায়। ঠিক এই কথাটাই এখানে অসুবিধাতে আসছে যে একটি সমস্যা মানে পুরো সার্কিট বন্ধ। যদি কোনো একটি রেজিস্টর বা ডিভাইস নষ্ট হয় বা বিচ্ছিন্ন হয় তাহলে পুরো সার্কিট কি বন্ধ হয়ে যায়। এটা যেমন সার্কিটের সমস্যা শনাক্ত করা সহজ একটা সুবিধা, আবার কি একটা অসুবিধাও, কারণ কি কোনো একটা ডিভাইস বন্ধ হলে কি পুরো সার্কিটই বন্ধ হয়ে যাচ্ছে। 2 নাম্বার হচ্ছে ভোল্টেজ বিভাজন ঘটে। আমরা দেখছি যে সিরিজ সার্কিটের প্রতিটি রেজিস্টরে কি আড়াআড়ি ভোল্টেজ ড্রপ হয়, তাহলে প্রতিটি উপাদানের ভোল্টেজে একটি অংশ নেয়, অর্থাৎ পুরোপুরি ভোল্টেজ সে নেয় না। অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ যদি 220 হয় তাহলে প্রতিটি রেজিস্টর কি ওই 220 ভোল্ট নেয় না,
ওই রেজিস্টর সমূহের মান যেমন সেই অনুপাতে সে কি ওই সাপ্লাই ভোল্টেজ থেকে কিছু অংশ সে নেয়। তাহলে এটাই এখানে বলছে যে প্রতিটি উপাদান ভোল্টেজের একটি অংশ নেয়, তাই সব ডিভাইসে সমান ভোল্টেজ পাওয়া যায় না। লম্বা সার্কিটে কম কার্যকারিতা, অর্থাৎ সার্কিট যদি অনেক লম্বা হয় তাহলে কার্যকারিতা কি কম হয়। বেশি রেজিস্ট্যান্স যুক্ত হলে কারেন্ট কমে যায়, ফলে কি কার্যকারিতা কমে যায়। 4 নাম্বার হচ্ছে কম নমনীয়। একটিতে অন অফ করা সুইচ নেই, অর্থাৎ একটি ডিভাইসকে কি আমি যে অন করব বা অফ করব এটার কোনো সুবিধা এখানে নেই। পুরো সার্কিট একসাথে চালু বা বন্ধ হয়, অর্থাৎ পুরো সার্কিটই কি একসাথে চালু বা বন্ধ হয়। একটিকে যে আমি আলাদাভাবে নিয়ন্ত্রণ করব এটার সুবিধা এখানে নেই। তাহলে সিরিজ সার্কিটের সুবিধা এবং অসুবিধাগুলো আমরা দেখলাম। সুবিধা হচ্ছে সহজ নকশা, খরচ কম, বর্তনীতে নির্বিচারে কারেন্ট প্রবাহ এবং সার্কিটের সমস্যা শনাক্ত সহজ হয়। আর অসুবিধা হচ্ছে একটিতে সমস্যা মানে পুরো সার্কিট বন্ধ, ভোল্টেজ বিভাজন ঘটে, লম্বা সার্কিটে কম কার্যকারিতা এবং কম নমনীয়তা। এখন আমরা রচনামূলক 3 নম্বর প্রশ্নটি দেখি। 3 নম্বরে বলছে, প্রমাণ করো যে সিরিজ সংযোগে মোট রেজিস্ট্যান্স RT সমান সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে যে সিরিজ সংযোগে মোট রেজিস্ট্যান্স RT সমান সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN, অর্থাৎ n সংখ্যক পর্যন্ত রেজিস্ট্যান্স যদি গণনা করা হয়। তাহলে প্রথমে আমরা সার্কিটটি দেখি। এখানে R1, R2, R3 তিনটি রেজিস্টর সিরিজে সংযোগ করা হয়েছে, যার সাপ্লাই ভোল্টেজ V এবং মোট কারেন্ট I। R1 এর আড়াআড়ি ভোল্টেজ V1, R2 এর আড়াআড়ি ভোল্টেজ V2 এবং R3 এর আড়াআড়ি ভোল্টেজ V3 সাজানো হয়েছে এইভাবে। তাহলে আমরা দেখি যে ধরা যাক তিনটি রেজিস্টর R1, R2, R3 প্লাস ডট 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 RN পর্যন্ত সিরিজে সংযোগ করা হয়েছে। সিরিজ সংযোগের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা জানি যে সব রেজিস্টরের মধ্য দিয়ে একই কারেন্ট I প্রবাহিত হয়, অর্থাৎ যতগুলো রেজিস্টর সিরিজে সংযোগ করা থাকবে সবগুলো দিয়ে কি এই মোট কারেন্ট I প্রবাহিত হবে। এটা কি আমরা সিরিজ সংযোগের বৈশিষ্ট্য অনুযায়ী জানি। এবং 2 নাম্বার হচ্ছে মোট ভোল্টেজ V তিনটি রেজিস্টরের উপরে বিভাজিত হবে, অর্থাৎ এই যে সাপ্লাই ভোল্টেজ V, এই ভিটা কি এখানে যে তিনটি রেজিস্টর আছে, যদি n সংখ্যক পর্যন্ত রেজিস্টর থাকে তাহলে ওই n সংখ্যক পর্যন্ত রেজিস্টরে কি বিভক্ত হবে। এখানে যেহেতু তিনটি রেজিস্টর আছে, আমরা তিনটি রেজিস্টরের কথাই বিবেচনা করি যে এই সাপ্লাই ভোল্টেজ V R1, R2 এবং R3 এর মানের উপর নির্ভর করে আনুপাতিক হারে বিভক্ত হবে। তাহলে আমরা প্রতিটি রেজিস্টরের উপর ভোল্টেজ হবে V1। R1 এর ভোল্টেজ কি V1, V1 হবে কি এই সাপ্লাই মোট কারেন্ট এবং কি এই রেজিস্টর, অর্থাৎ V1 এর মান হবে এই মোট কারেন্ট I এবং R1 রেজিস্টরের মান। তাহলে V1 is equal to I R1। ঠিক একইভাবে V2 এর মান হবে এই মোট কারেন্ট এবং 2 নাম্বার রেজিস্টরের মান। তাহলে V2 is equal to I R2। ঠিক একইভাবে V3 এর মান হবে এই মোট কারেন্ট এবং 3 নাম্বার রেজিস্টরের মান। তাহলে V3 is equal to I R3। ঠিক একইভাবে যদি n সংখ্যক পর্যন্ত রেজিস্টর গণনা করা হয় তাহলে উক্ত n সংখ্যক রেজিস্টরের ভোল্টেজ হবে Vn সমান সমান এই মোট কারেন্ট এবং ওই n তম রেজিস্টরের মান। তাহলে Vn is equal to IRN। তাহলে মোট ভোল্টেজ V হবে সব রেজিস্টরের ভোল্টেজের যোগফল, অর্থাৎ এই সাপ্লাই ভোল্টেজটা হবে কি এই যতগুলো ভোল্টেজ আছে সবগুলো ভোল্টেজের কি যোগফল। ঠিক সেইভাবে আমরা লিখে ফেলি V is equal to V1 plus V2 plus V3 plus ডট 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 প্লাস Vn পর্যন্ত যতগুলো ভোল্টেজ বিভাজিত হয়েছে। এই ভোল্টেজগুলোর মান আমরা এখানে জানি। ঠিক এই ভোল্টেজগুলোর মানগুলি আমরা বসিয়ে দেব। এখন V1 এর মান বসাই দিছি IR1, V2 এর মান বসাইছি IR2, V3 এর মান বসাইছি IR3 এবং Vn এর মান বসানো হয়েছে IRN। এখন সবগুলো ভ্যালুতেই আমরা কি কমন জিনিস পাচ্ছি কি শুধু কি I। এই আইটাকে আমরা কমন হিসেবে নিয়ে নিলাম। তাহলে I যদি কমন হয় তাহলে ব্রেকেটের ভিতরে যাচ্ছে কি আর আর R1
প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস কি Rn, এটা কি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। তাহলে আমরা এই 1 নম্বর সমীকরণটি পেয়ে গেলাম। এখন আমরা দেখব ওহমের সূত্র অনুযায়ী ভোল্টেজের সূত্র। ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি ভোল্টেজ সমান সমান আই আর। এখানে IRS বলা হয়েছে অর্থাৎ সমতুল্য রেজিস্ট্যান্স, বা IRT বলা হয়েছে অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি V is equal to IR, সেটাই আমরা এখানে বসাই দিলাম। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটি যদি আমরা তুলনা করি, তাহলে এই 1 নম্বর সমীকরণে V এর জায়গায় কি আমরা IRS ও লিখতে পারি বা IRT ও লিখতে পারি। জাস্ট এই 2 নম্বর সমীকরণে যে V এর মানটা, সেটাই কি আমরা 1 নম্বর সমীকরণে বসাতে পারি। ঠিক এই কথাটি এখানে লেখা হয়েছে যে এখন এই দুটি সমীকরণ 1 এবং 2 তুলনা করলে পাই, অর্থাৎ ভি এর স্থলে IRS বা IRT বসিয়ে পাই। তাহলে যদি আমরা বসাই সেই 1 নম্বর সমীকরণে IRT বসাইলাম, তাহলে এই দুটি সমানের দুই পাশে কমন কি জিনিস? আই। তাহলে এই দুটি আই কে আমরা কেটে দিতে পারি। কেটে দিলে আমাদের যা থাকতেছে সেটি হলো RT। RT সমান সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 T প্লাস RN, অর্থাৎ উভয় পক্ষ হতে কারেন্টকে বাদ দিয়ে পাই। তাহলে কারেন্ট আই উভয় পাশ থেকে কি বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে RT সমান সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN। এটাই কি আমাদের রচনামূলক প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে। এই প্রশ্নটি এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। সিরিজ সার্কিটে মোট রেজিস্ট্যান্স নির্ণয় বা সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়। যদি দুই বা ততোধিক রেজিস্ট্যান্সকে সিরিজে সংযোগ দেওয়া হয়, তবে এদের ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্সের মান একসাথে যোগ করলে মোট রেজিস্ট্যান্সের মান পাওয়া যাবে, যেটা আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে জানতে পেরেছি। ধরি R1 প্লাস R1 R2 R3 R4 ডট ডট RN রেজিস্টার গুলোকে কি সিরিজে সংযোগ করা হয়েছে, তাহলে এদের সমতুল্য রেজিস্ট্যান্স হবে RS। এস দ্বারা সমতুল্য রেজিস্ট্যান্স বোঝায়, সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN, অর্থাৎ যতগুলো রেজিস্টার থাকবে ততগুলো কি এইভাবে যোগ আকারে বসে থাকবে। এটাই সিরিজের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করার সূত্র বা সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করার সূত্র। 5 নাম্বার, সিরিজ সার্কিটের বিভিন্ন অংশের ভোল্টেজ নির্ণয় করো। তাহলে সিরিজ সার্কিটের বিভিন্ন অংশের ভোল্টেজ নির্ণয় করার পদ্ধতি হলো, সার্কিটে সংযোজিত রেজিস্ট্যান্সের স্ব পরিমাণে আনুপাতিক হারে সার্কিটে সরবরাহিত মোট ভোল্টেজ সকল রেজিস্ট্যান্সের মানের অনুপাতে বিভক্ত হয়। এই জিনিসটা আমরা এর আগেও ব্যাখ্যা করেছি। অর্থাৎ সার্কিটে যতগুলো রেজিস্টর থাকবে সেই রেজিস্টরের মানের অনুপাতে এই সাপ্লাই ভোল্টেজটা কি সবগুলোতে কি বিভক্ত হবে। যার মান যত বেশি, ভোল্টেজ সেই পরিমাণে কি ড্রপ করবে বা বিভক্ত হবে। সার্কিটে মোট কারেন্ট নির্ণয় করে প্রতিটি রেজিস্ট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয় করা যায়। অর্থাৎ সার্কিটের যদি আমরা মোট কারেন্ট নির্ণয় করতে পারি, তাহলে এর আড়াআড়িতে ভোল্টেজ কি নির্ণয় করা যায়। সার্কিটের সংযুক্ত প্রতিটি রেজিস্ট্যান্সের মানের ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট দ্বারা গুণ করলে প্রতিটি রেজিস্ট্যান্সের আড়াআড়ি ভোল্টেজ পাওয়া যায়। আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি ভোল্টেজ V is equal to IR, অর্থাৎ কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল। তাহলে সার্কিট অনুযায়ী আমরা বলতে পারি যে R1 R2 R3 এর আড়াআড়ি ভোল্টেজ যথাক্রমে হবে V1, অর্থাৎ R1 এর আড়াআড়ি ভোল্টেজ V1 হবে এই মোট কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল। ঠিক একইভাবে V2 হবে এই মোট কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল, এবং V3 হবে এই মোট কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল। তাহলে আমরা বলতে পারি যে এই তিনটি রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ হবে V1 is equal to IR1, V2 is equal to IR2 এবং V3 is equal to IR3। এইভাবেই সিরিজ সার্কিটে বিভিন্ন অংশের ভোল্টেজ নির্ণয় করা হয়ে থাকে। তাহলে 5 নম্বর রচনামূলক প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা এই অধ্যায়ের সিরিজ সার্কিটের গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথমেই সমস্যা দেওয়া আছে, 1 নম্বর সমস্যা যেটা দেওয়া আছে, একটি সিরিজ সার্কিটের 10 ওহম, অর্থাৎ ওহম কিসের একক? রেজিস্ট্যান্সের একক। তাহলে 10 ওহম, 15 ওহম এবং 20 ওহমের তিনটি রেজিস্ট্যান্স দেওয়া আছে, এদের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো।
তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে একটি সিরিজ সার্কিটে 10 ওহম, 15 ওহম এবং 20 ওহম এই তিনটি রেজিস্ট্যান্স দেওয়া আছে, এদের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রথমেই সার্কিটটি তৈরি করি, যে তিনটি রেজিস্ট্যান্স 10 ওহম, 15 ওহম এবং 20 ওহমের তিনটি রেজিস্ট্যান্স বা রেজিস্টর সিরিজে সংযোগ করে সার্কিটটি ক্লোজ করলাম, সার্কিটটি তৈরি করা হলো। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী যা দেওয়া আছে, R1 এর মান 10 ওহম, R2 এর মান 15 ওহম এবং R3 এর মান 20 ওহম। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স হবে RS is equal to what? সমতুল্য রেজিস্ট্যান্সের মান জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা সিরিজ সার্কিটের অনুসারে আমরা জানি যে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করার সূত্র হলো RS is equal to R1 plus R2 plus R3। এই তিনটি রেজিস্টরের মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে যোগ করলে যা হবে তাই হবে এর উত্তর, অর্থাৎ 45 ওহম। তাহলে দেখা যাচ্ছে এই তিনটি রেজিস্টরকে যদি আমরা সিরিজে সংযোগ করি, তাহলে এদের মোট বা সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে কি 45 ওহম। 2 নম্বর সমস্যায় বলছে যে 10 ওহম এবং 15 ওহমের রেজিস্ট্যান্সের দুটি পরিবাহীকে সিরিজের সংযোগে সাজানো হলো, এদের মোট রেজিস্ট্যান্স কত? তাহলে 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে 10 ওহম এবং 15 ওহম রেজিস্ট্যান্সের দুটি পরিবাহীকে সিরিজে সংযোগ করা হলো, এদের মোট রেজিস্ট্যান্স কত? উম, তাহলে আমাদের যা দেওয়া আছে যে R1 এর মান 10 ওহম, R2 এর মান 15 ওহম, তাহলে এদের মোট রেজিস্ট্যান্স RT কত? মোট রেজিস্ট্যান্স RT বা সমতুল্য রেজিস্ট্যান্স RS একই কথা। তাহলে আমরা সিরিজে সংযোগ অনুসারে আমরা বলতে পারি মোট রেজিস্ট্যান্স RT is equal to R1 plus R2। তাহলে R1 এবং R2 এর মান বসিয়ে দিলে যা হবে তাই এর উত্তর হবে, অর্থাৎ 25 ওহম হবে। 3 নম্বর সমস্যা, 6 ওহমের 4টি রেজিস্ট্যান্সকে সিরিজে সংযোগে এদের সমতুল্য রেজিস্ট্যান্স বের করো। ধরা যাক সিরিজের সংযোগে সমতুল্য রেজিস্ট্যান্স RS। এখানে সমতুল্য রেজিস্ট্যান্স ধরেই দেওয়া হয়েছে যে RS হবে। তাহলে 6 ওহমের 4টি রেজিস্ট্যান্স, অর্থাৎ 6 ওহম, 4টি রেজিস্ট্যান্সের মান কি 6 ওহম। আমরা কিন্তু একটি জিনিস ব্যাখ্যা করেছিলাম যে একই মানের একাধিক রেজিস্ট্যান্স যদি সিরিজে সংযোগ করা হয়, তাহলে এদের সহজে রেজিস্ট্যান্স নির্ণয় করার সূত্রটি কি, সেটাই এখন আমরা এখানে একটু দেখব। তাহলে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 6 ওহমের 4টি রেজিস্ট্যান্সকে সিরিজের সংযোগে এদের সমতুল্য রেজিস্ট্যান্স বের করো। ধরা যাক সিরিজের সংযোগে রেজিস্ট্যান্স RS। তাহলে আমাদের যে দেওয়া আছে যে রেজিস্ট্যান্স কি 6 ওহম, আর এর মান কি 6 ওহম। তাহলে রেজিস্ট্যান্সের সংখ্যা কয়টি? 4টি। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স RS কত হবে? আমরা জানি যে একই মানের বিভিন্ন রেজিস্ট্যান্স যদি সিরিজে সংযোগ করা হয়, তাহলে এদের সমতুল্য রেজিস্ট্যান্স কি হবে? RS is equal to কি NR। এখানেই কিন্তু সেই NR সূত্রটি প্রয়োগ করা হয়েছে। আমরা কিন্তু এখানে ওই যে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 চারটা সিরিজে এইভাবে যোগ করে দিয়েও কিন্তু এই 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6 এভাবে দিয়েও কিন্তু উত্তর একই হইতো, কিন্তু এখানে কি আমাদের রেজিস্ট্যান্স নির্ণয় করার পদ্ধতিটা কি একটু বড় হইতো বা একটু জটিল হয়ে যেত, যেহেতু আমাদের রেজিস্ট্যান্সের মান একই 6 ওহম এবং আমাদের কতগুলো রেজিস্ট্যান্স এখানে ব্যবহার করা হয়েছে, 4টি রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে আমরা জানি। তাহলে এই পদ্ধতিতে যদি রেজিস্ট্যান্স, মোট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে হয়, তাহলে এই সহজ সূত্রটি আমরা ব্যবহার করতে পারি NR, যেখানে কি N হলো কি রেজিস্ট্যান্সের সংখ্যা এবং R হলো কি ওই রেজিস্ট্যান্স গুলির মান। তাহলে আমরা যদি N এর মান 4 এবং রেজিস্ট্যান্সের মান 6 বসিয়ে দিই, যা হবে তাই এর উত্তর হবে 24। এইভাবে যদি আমাদের প্রশ্নে আসে, তাহলে আমরা শুধু NR সূত্রটি ব্যবহার করে সহজেই এই রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে পারি। 4 নম্বরে বলছে 10 ওহম, 15 ওহম ও 35 ওহমের তিনটি রেজিস্ট্যান্সকে সিরিজে সংযোগ করে উক্ত সার্কিটকে 120 ভোল্ট সাপ্লাইয়ের সাথে সংযোগ করা হলো। অর্থাৎ তিনটি রেজিস্টর 10 ওহম, 15 ওহম এবং 35 ওহমের তিনটি রেজিস্টরকে সিরিজে সংযোগ করা হয়েছে এবং ওই সার্কিটে কি 120 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে। সার্কিটে মোট কারেন্ট এবং প্রতিটি রেজিস্ট্যান্সের ভোল্টেজ নির্ণয় করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সিরিজ সার্কিটের ক্ষেত্রে। খুবই মনোযোগ সহকারে এটি সমাধান করার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে 10 ওহম, 15 ওহম এবং 35 ওহমের তিনটি রেজিস্ট্যান্সকে সিরিজে সংযোগ করে উক্ত সার্কিটে কি 120 ভোল্ট সাপ্লাইয়ের সাথে সংযোগ করা হলো।
সার্কিটের মোট কারেন্ট চাওয়া হয়েছে এবং প্রতিটি রেজিস্ট্যান্সের ভোল্টেজ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা কি কি দেওয়া আছে আমরা সেগুলো একটু দেখে নিই। যে দেওয়া আছে আমাদের 3টি রেজিস্টরের মান, R1 10 ওহম, R2 15 ওহম এবং R3 কি 35 ওহম, এবং সাপ্লাই ভোল্টেজ কত দেওয়া আছে 120 ভোল্ট। আমাদের কি চাওয়া হয়েছে মোট কারেন্টের মান চাওয়া হয়েছে এবং কি প্রতিটি রেজিস্ট্যান্সের ভোল্টেজ নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ R1 এর ভোল্টেজ V1 কত হবে, R2 এর ভোল্টেজ V2 কত হবে, R3 এর ভোল্টেজ V3 কত হবে। তাহলে প্রথমেই আমরা কি সিরিজ সার্কিটের সংযোগ অনুযায়ী আমরা প্রথমে কি 3টি রেজিস্টরের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করি, সার্কিটের কি মোট রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করে ফেলি। তাহলে মোট রেজিস্ট্যান্সের সূত্র কি হবে, RD is equal to R1 plus R2 plus R3, এটা আমরা জানি। তাহলে যা মান বসিয়ে দিলে যা হবে তাই কি মোট রেজিস্ট্যান্স। এখানে আমরা যদি মোট রেজিস্ট্যান্স জানি, সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, তাহলে মোট কারেন্ট আমরা সহজেই বের করতে পারি। আমরা কি কারেন্টের সূত্র অনুযায়ী, ওহমের সূত্র অনুযায়ী কারেন্টের সূত্র কি ছিল, I is equal to V by R। তাহলে ভি আমাদের কি জানা আছে সাপ্লাই ভোল্টেজ, এবং কি আমরা একটু আগে কি আর এর মান বের করে ফেলছি, অর্থাৎ সার্কিটের মোট রেজিস্ট্যান্স বের করে ফেলছি। তাহলে মোট কারেন্ট কি হবে, ওহমের সূত্র অনুযায়ী মোট কারেন্ট হবে ভি ইজ ইকুয়াল টু, মোট কারেন্ট হবে I is equal to V by R। এখানে আর টি লেখা হয়েছে, অর্থাৎ মোট রেজিস্ট্যান্স সার্কিটের। তাহলে ভি এর মান কত 120 এবং আর এর মান আমরা বের করলাম 60 ওহম। এটা করলে যা হবে আমাদের 120 কে যদি 60 দিয়ে ভাগ দিই তাহলে 2 অ্যাম্পিয়ার আসবে। এখানে অ্যাম্পিয়ার হলো কি কারেন্টের একক, এটা আমরা প্রিভিয়াস ভিডিওতেও দেখেছি। তাহলে আমরা কিন্তু একটি উত্তর অবশ্যই পেয়ে গেলাম যে মোট কারেন্টের মান কি 2 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটের মোট কারেন্ট আমরা পেয়ে গেছি, তো কত 2 অ্যাম্পিয়ার। এখন আমরা প্রতিটি রেজিস্ট্যান্সের ভোল্টেজ নির্ণয় করব। তাহলে যেহেতু প্রতিটি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, সেহেতু R1 এর ভোল্টেজ কি হবে V1, আর V1 কি হবে IR1। এখানে আমরা I এর মান একটু আগে বের করেছি কি 2 অ্যাম্পিয়ার, আর R এর মান আমাদের জানা আছে। তাহলে I এর মান বের করছি কত 2 অ্যাম্পিয়ার, আর R1 এর মান কত 10 দেওয়া হবে, তাই এর ভোল্ট, অর্থাৎ R1 এর ভোল্টেজ আমরা কত পেলাম 20 ভোল্ট। ঠিক একইভাবে R2 এর ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, তাহলে V2 is equal to IR2। I এর মান 2 এবং R2 এর মান কত 15, যা হবে তাই এর ভোল্টেজ। তাহলে R2 এর ভোল্টেজ হবে 30 ভোল্ট। ঠিক একইভাবে V3 এর ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, তাহলে V3 এর ভোল্টেজ হবে, ঠিক একইভাবে R3 এর ভোল্টেজ যদি বের করতে চাই, তাহলে R3 এর ভোল্টেজ হবে V3। তাহলে V3 is equal to কি IR3, I এর মান 2 এবং R3 এর মান 35, কত হবে 70 ভোল্ট হবে। তাহলে আমরা 3টি রেজিস্টরের আরআরই তে কত ভোল্টেজ ড্রপ করছে সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে R1 এর ভোল্টেজ হবে কি 20 ভোল্ট, R2 এর ভোল্টেজ 30 ভোল্ট এবং R3 এর ভোল্টেজ কত 70 ভোল্ট। এটাই আমাদের চাওয়া হয়েছে। এখন যদি আমরা একটু বিশ্লেষণ করি যে এই তিনটা ভোল্টেজ কি যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু আবার সাপ্লাই ভোল্টেজ কি পাওয়া যাবে। যেখানে কথা বলা হয়েছিল সার্কিটে 120 ভোল্ট সাপ্লাইয়ের সাথে সংযোগ করা হয়, তাহলে সাপ্লাই ভোল্টেজ ছিল কত 120 ভোল্ট। তাই যদি এই 20, 30 এবং 70 কে আমরা যদি যোগ করি, তাহলে কিন্তু সেই সাপ্লাই ভোল্টেজ 120 পাওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে যে সাপ্লাই ভোল্টেজটি প্রতিটি রেজিস্টরের মানের উপরে ডিপেন্ড করে বিভক্ত হয়েছে। যেমন R1 এর মান কত ছিল 10, সেহেতু রেজিস্ট্যান্সের মান কম হয়, এখানে ভোল্টেজ ড্রপ কম। আর 2 এর মান কত ছিল 15, তাহলে এই 15 রেজিস্ট্যান্সের মান অনুযায়ী এখানে ড্রপ করছে কত 30, এবং R3 এর মান ছিল কত 35, তাহলে এই 35 অনুপাতে এই রেজিস্টরের ভোল্টেজ ড্রপ হয়েছে কি 70। তাহলে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি পেলে ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পাচ্ছে, এবং রেজিস্টরের মান কমলে ভোল্টেজ ড্রপ কি কমতেছে। তাহলে এই অধ্যায়ে মোটামুটি আমাদের বিশ্লেষণ শেষ হয়েছে। এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ সহকারে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এই অধ্যায় থেকে প্রতিটি প্রশ্নের উত্তরই আমরা সহজেই সমাধান করতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।